প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা গভীর সংকটে পড়লেন। গতকাল রাজ্যপাল একেবারেই রত্নখচিত মন্ত্রিসভা ভেঙে দিয়েছে, যে মন্ত্রিসভা 15 বছর ধরে সাধারণ মানুষকে শোষণ করেছে, নির্যাতন করেছে। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী তো বটেই, তিনি প্রাক্তন এমএলএ পর্যন্ত। এত বড় শক্তিশালী নাকি মহিলা, যিনি নাকি প্রধানমন্ত্রী হবেন বলে তার দলের লোকজন বলতো, সে কুণাল ঘোষ পর্যন্ত একজন এমএলএ হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করলেন এবং যুদ্ধে হেরে গেলেন। এ নাকি তৃণমূল সুপ্রিমোর নিজের একটা এমএলএ সিট জিততে পারে না। সেই মুখ্যমন্ত্রী এখন কি করছে জানেন? এই মুহূর্তে তো তার কোনো রাজনৈতিক পদ ছাড়া আর কোনো তো পদ নেই, কোনো সাংবিধানিক পদ তো এই মুহূর্তে তার কাছে কিচ্ছু নেই। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্যসভার একজন মহিলা সাংসদকে ইস্তফা দেওয়ার জন্য নাকি তিনি জোর করেছিলেন, অসমর্থিত সূত্রের খবর। রাজ্যসভার সাংসদ হওয়ার ইচ্ছা হয়েছে এখন মুখ্যমন্ত্রীর, তার কারণ লোকসভার সাংসদ তো হওয়া যাবে না, রাজ্যসভার যেতে হবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে রিকোয়েস্ট করেছিলেন, তৃণমূলের সেই সাংসদও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে। এর থেকে হাসির কথা আর কি বলবেন। এমনটা কিন্তু অসমর্থিত সূত্রে আমাদের কাছে খবর আসছে, হয়তো কয়েকদিনের মধ্যেই আপনারাও খবরটা পেয়ে যাবেন। কিন্তু আমি এখানে একটা বিষয় আজকে আলোচনা করব আপনাদের সামনে তথ্য দেখিয়ে, যে এই যে বিজেপি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন নেতারা বলছেন গান্ধীগিরি প্রথম দিন থেকেই যে দেখানোর চেষ্টা করলেন, এইটা কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরে ভুল বার্তা যাচ্ছে। আজকে এই গান্ধীগিরি যদি ইলেকশন কমিশনও করতো, তাহলে এই বিজেপি সরকার ক্ষমতার আসার পর কিন্তু এই সবাইকে ভালোবেসো, সবাইকে নিয়ে চলো, এইসব বলার সুযোগ পেতেন না। ইতিমধ্যেই 3জন বিজেপি কর্মী খুন হয়ে গিয়েছেন পোস্টপোল ভায়োলেন্সে। তৃণমূল এই মুহূর্তে ক্ষমতায় না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া এখনো রয়ে গিয়েছে। তাই সেই কারণে এই গান্ধীগিরি বিজেপির দুর্বলতাকে প্রকাশ করে দিচ্ছে। আমরা বলেছিলাম না সমালোচনা করব, তাই সমালোচনা করতে শুরু করলাম। আসুন কনস্ট্রাকটিভ সমালোচনা ডেফিনেটলি করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমেই আমি আপনাদের সামনে ওই কথাটা কমপ্লিট করে নিই, যে এই মুহূর্তে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের যতজন সাংসদরা রয়ে গিয়েছেন, এইটা পরে আর তৃণমূল কংগ্রেস এতজন রাজ্যসভার সাংসদ পাবে না। তার কারণ হচ্ছে তাদের লোকসভাতে প্রতিনিধি কমে গিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াতাড়ি চাইছেন যেন কোনোভাবে তিনি এই মুহূর্তে একটা তিনি তো আমাদের এখানে বিধানসভাতে ঢুকতে পারছেন না, তাই যেন পার্লামেন্টে কোনোভাবে ঢুকতে পারেন সেই চেষ্টা তিনি করছেন। কিন্তু যে সূত্রের খবর, যে যাকে রিকোয়েস্ট করেছিলেন সে তৃণমূলের সাংসদও নাকি না করে দিয়েছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা। এইখানে আমি আপনাদের সামনে দেখাবো যে এত গান্ধীগিরি করা হচ্ছে, বলা হচ্ছে যে তৃণমূলের পার্টি অফিস ভাঙা যাবে না। আমি হিংসাতে বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি না যে, কিন্তু এইভাবে নেতৃত্ব স্থানীয় তরফ থেকে কর্মীরা কি করছেন সেইগুলো নিয়েও যদি প্রথম দিন থেকে একেবারেই কড়া মন্তব্য করছেন, আপনারা বলছেন একদিকে ক্ষমতায় আসেননি, আর দ্বিতীয় দিকে ক্ষমতায় না আসার পরেও আপনাদের কর্মীরা যারা আপনাদের হয়ে লড়াই করলেন, মার খেলেন, একদিন দুদিন নয়, 15টি বছর মার খেলেন, ঘর ছাড়া হয়ে থাকলেন, তারা আজকে জয়ের দিনে আপনাদের এই বার্তা পেয়ে আবার তো তৃণমূল ওই জয় বাংলা বাহিনী তাদের ধরে পেটাচ্ছে। তাহলে দয়া করে এই নিজেদের দুর্বলতাটাকে প্রকাশ করবেন না গান্ধীগিরি দিয়ে। গান্ধীগিরি ভারতবর্ষের স্বাধীনতা আনতে পারেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন রাজত্ব এখনো ছায়ার মতো রয়ে গেছে, তিনি অবসর তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন, কিন্তু এখনো ছায়াটা রয়ে গিয়েছে, তাদের সেই আতঙ্কের ছায়া গোটা পশ্চিমবঙ্গে রয়ে গিয়েছে। এটাকে যদি গান্ধীগিরি দিয়ে যদি ভাবেন মেটাবেন, তাহলে মূর্খের স্বর্গে রয়েছেন। এবং অমিত শাহ যে উল্টো ঝুলিয়ে যে সোজা করার বার্তা দিয়েছেন, সেটারও কোনো মানে হয় না। আমরা অপেক্ষা করব যে আপনাদের শনিবার দিন নতুন মুখ্যমন্ত্রী আসার পর নিশ্চিতভাবে এর ব্যবস্থা হবে। আমি এখানে আপনাদের সামনে শোনাবো কেন গান্ধীগিরিটা চলবে না। শুনুন, এই ভিডিওটা দেখুন। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোতে সাদা থান রেডি করে রেখে দেওয়া হয়েছিল। ঠিক এই নির্বাচনে তাদের প্ল্যান ছিল, এই নির্বাচনটা তারা অনেকেই ভাবতে পারেনি যে হারবে,
তারা জিতলেই এই সাদা থানগুলোর ইউটিলাইজেশন করতেন বিজেপির নেতৃত্বদের বাড়ি, তাদের গৃহিণীদের কাছে পাঠিয়ে। এই ভিডিওটা দেখুন, আর এদের সঙ্গে নাকি বিজেপি গান্ধীগিরি করছে। দেখুন ভিডিওটা। থান এনে রেখেছিল, মানে ওদের প্ল্যানটা কি ছিল ভাবো। ওদের প্ল্যান দেখো, আরো কত, কোথায় গেল সাদা থানগুলো? আরো এই দেখো কত সাদা থান, তারপর আরো এখানে আছে, এই আর থানগুলো কোথায় গেল? এই যে সমস্ত সাদা থান, আরো কত থান ছিল, সব কোথায় গেল? ফেলে দিয়েছে না? ওদের প্ল্যানটা কি ছিল ভাবো তাহলে। দেখলেন, আমি আবারও চোখের বদলে চোখ, এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। কিন্তু আপনি যদি একজন দুষ্কৃতীকে আইসক্রিম খাওয়ানোর বন্দোবস্ত করে দেন, তাহলে সেই রাজ্যটা একেবারেই একটা অস্থির রাজ্যে পরিণত হয়ে যায়। তাই এমন কোনো বার্তা উপর স্তরের থেকে দেবেন না যে যাতে এই সমস্ত জয় বাংলা বাহিনীরা কোনোভাবে উৎসাহিত হয়। এবার দেখলেন না, শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়ার চেষ্টা, মাত্র শপথ গ্রহণের 3 দিন আগে একজন ভারতের তরতাজা যুবক এয়ারফোর্সের সার্ভিস দিয়েছেন, রহরা রামকৃষ্ণ মিশন থেকে পড়া একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাকে এইভাবে খুন হয়ে যেতে হলো। আপনাদের এই ধরনের গান্ধীগিরি, সাধারণ কর্মী আপনাদের যাদের ভর করে ক্ষমতায় আসলেন, তারা কিন্তু মার খাচ্ছে রাস্তায়। দয়া করে এটা দেখবেন, তার কারণ আপনারা কোনো সাধারণ রাজনৈতিক দলকে হারিয়ে আপনারা আসেননি, আর আপনাদের সাংগঠনিক জোরের, ক্ষমতার জোরে আপনারা আসেননি। সাধারণ মানুষ আপনাদের এনে দিয়েছে। আপনারা প্রত্যন্ত গ্রামে পৌঁছাতে পারেননি। সাধারণ মানুষ তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচবো বলে আপনাদেরকে ভোট দিয়েছে। তারপরেও এই ধরনের গান্ধীগিরি যারা দেখাচ্ছেন, কাদের বিরুদ্ধে? যারা সাদা থান রেডি করে রেখে দিয়েছিল, যাদের পার্টি অফিসের মধ্যে থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে, তাদের দয়া করে গান্ধীগিরি দেখাবেন না। আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য দেখাচ্ছি, দেখুন এই পার্টিটা কতটা অসভ্য একটা পার্টি ছিল, তার কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে আজকে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের মনে রয়েছে আমাদের এই স্কুল, আপনাদের যে বাচ্চারা স্কুলে পড়তে যায়, তৃণমূল কংগ্রেস প্রথমে যখন আসলো বললো যে সব নীল সাদা করে দিতে হবে। এই বাচ্চাদের যারা স্কুল যে যেত, 2022 থেকে তাদের মানে ড্রেসের রং পর্যন্ত নীল সাদা বাধ্যতামূলক করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ঐতিহ্যবাহী সমস্ত স্কুলগুলো এক একজনের এক একটা ড্রেসের কালার ছিল, বাধ্য করেছিল নীল সাদা করে দিতে এই তৃণমূল কংগ্রেস। এবং ব্যাচের বদলে বিশ্ব বাংলার ব লোগোটা, সেটাকে প্রচার করতে হতো, এবং সেই বিপণনীটা মমতা বন্দ্যোপাধ্যায়রা নিজেরা চালাতেন। সরকারের পকেটে কতটা পয়সা দিতেন আর কতটা নিজেদের পকেটে রাখতেন সেই তথ্য আমাদের কিছুটা আছে, বাকি তথ্য বিজেপি সরকার দেবে। এতটা নির্লজ্জ এবং সেই স্কুলগুলো এখন মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে, আবারও আমরা ওই লাল সাদা শাড়ি বা যে ধরনের তাদের আগের যে সমস্ত স্কুল ড্রেসগুলো ছিল সেইগুলো তারা পরবেন। ছাত্রছাত্রীদের ওপর, মনের ওপর চাপ সৃষ্টি করে রেখেছিল এই সরকার। এমনকি আপনার ঘর যদি নীল সাদা রং করে দেন, তাহলে আপনি করে ছাড় পাবেন, সেইগুলো ঘোষণা করা হয়েছিল। করে ছাড় তো কেউ পায়নি, কিন্তু এই প্রলোভনে অনেকে নীল সাদা রংটা করিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আপনারা দেখলেন যে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কত স্লোগান উঠলো, জয় শ্রীরাম স্লোগান উঠেছে, এগুলো আপনারা সকলে দেখেছেন। এই নবান্নে লিফটে দিয়ে যারা যেতেন, তাদেরকে বাধ্য করা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কর্কশ গলার গান শুনতে। একদিকে তিনি কবি ছিলেন, গায়ক ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, ফিলোসফিস্ট ছিলেন, ইকোনমিস্ট ছিলেন, তারপরে তিনি সাহিত্যিক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মে পৃথিবী ধন্য হয়, পৃথিবী ধন্য করে দিয়েছে বলে দিয়েছিলেন সমস্ত তাবেদার চটি চাটা কবিগুলো, যাদের একটা বইও আর বিক্রি হবে না এরপর, ক্ষমতায় চলে যাওয়ার পর একটা বইও কেউ কিনবে না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই লিফটে, নবান্নের লিফটে তার গান শোনাতে বাধ্য করা হতো, ওই কর্কশ গলার গান, কিংবা ইন্দ্রনীল সেন গান গাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, অন্য কারোর নামই কারোর সুর করা গান, সুর করা সেই কথাগুলো বসিয়ে শোনাতে হতো। সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে, লিফটে ওই সমস্ত গান আর বাজছে না। এই নোংরা কালচারের রাজনীতিটা পশ্চিমবঙ্গবাসী বন্ধ করার জন্য যা যা করার করছে। এইখানে আপনারা দেখুন সাধারণ মানুষের রাগ এবং ক্ষোভ কোন জায়গায় পৌঁছেছে। তৃণমূল দেখলেই লোকে চোর চোর বলছে, আগে বলতে পারতো না, তার কারণ এরা তো আপনার স্পেলিং মিস্টেক হলেও এরা আপনাকে আইনি কেস দিত। এদের সত্ত্বেও আমরা আপনাদের এদের জামানায় আমরা খবর করে গেছি আপোষহীন ভাবে।
মহুয়া মৈত্র তিনি দিল্লি যাচ্ছিলেন, যে মহুয়া মৈত্র বলেছিলেন ভারতে কে থাকতে চায়, এখন তো সবাই বাংলাদেশেই থাকতে চায়, বাংলাদেশের হসপিটালিটি অনেক ভালো। এই ঘুষের টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত মহুয়া মৈত্র, আমরা দেখব যে পরের এই যে লোকসভাটা যখন আসবে, এখনো অনেক দেরি, কিভাবে তিনি জয়লাভ করতে পারেন আমরা শুধু দেখব, কিভাবে তিনি জয়লাভ করেন এই পশ্চিমবঙ্গ থেকে। এটাই তার লাস্ট টার্ম। সেই মহুয়া মৈত্র দিল্লি যখন যাচ্ছেন, তাকে প্লেনের মধ্যে ভাবুন, তাকে জয় শ্রীরাম আর চোর চোর বলে সবাই চিৎকার করে উঠছে। ওই চটিচাটা একজন গায়ক ছিল না, নচিকেতা না কি নাম, সকলে সমাস্বরে একরাশ ঘৃণা বলে চিৎকার করে বলে চোর চোর। আজকে ওই লেখক কবি গায়কও ওকে সমেত সবাইকে এখন এই নামেই গোটা পশ্চিমবঙ্গের মানুষ ডাকছে। আমি ভিডিওটা একবার দেখাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চোর চোর চোর, টিএমসি চোর, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। চোর চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। মহুয়া মৈত্র অবশ্য এটা নিয়ে কমপ্লেন করে দিয়েছেন, কমপ্লেন করেছেন। দেখা যাক তার কমপ্লেনের ভিত্তিতে কোনো ফলাফল আসে কিনা। অনেক অত্যাচার করেছেন সাধারণ মানুষকে, এত সহজে রেগে গেলে হবে? শুধু জয় শ্রীরামই তো বলেছে, জয় শ্রীরামে তো আপনাদের নেত্রী রেগে যেতেন। এবার দাঁড়ান, বিজেপি ক্ষমতায় আসুক, এবার তো গোটা রাজ্যে জয় শ্রীরাম বাজবে। আরে রামের নামে এত রেগে গেলে থাকবেন কি করে পশ্চিমবঙ্গে? তাহলে তো আপনাদের যে মনোবাঞ্ছা, আপনারাই বলেছিলেন কে ভারতে থাকতে চায়, বাংলাদেশই ভালো, তাহলে বাংলাদেশে গিয়ে আপনাদের থাকতে হবে, যেখানে রামের নাম অত সচরাচর শুনতে পাবেন না। তো আপনারা ঠিক করে দেখুন পশ্চিমবঙ্গে থাকবেন কিনা। এইখানে আমি আপনাদের সামনে যে তথ্যটা দেব, যে গতকাল আমি রাতের পর্বে বলেছিলাম বাংলাদেশের তরফ থেকে বেশ হুমকি টুমকি দেওয়া হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার না ছেড়ে ঠিক করেছেন। আমি তখনই বলেছিলাম যে এসব কান দিয়ে লাভ নেই, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কুর্সি ছাড়ুক কি না ছাড়ুক, ভারতের সংবিধান তাকে সেই জায়গা থেকে নামানোর সেই সংবিধানে এখতিয়ার রয়েছে। গতকাল আমার বক্তব্যের পর কাকতালীয়ভাবে রাজ্যপাল সমস্ত মন্ত্রিসভা ভেঙে দিলেন, এবং ওপার বাংলা থেকে আওয়াজ দেওয়া হচ্ছে যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো একটু পদক্ষেপ এগুতে হবে, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করতে হবে। এ স্বপ্ন তাদের দীর্ঘকালের, এবং এই স্বপ্ন খুব কাছাকাছি তারা চলে যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা টার্ম যদি চলে আসতো এখানে। সেটা হয়নি, কিন্তু খলিলুর রহমান বাংলাদেশের বিদেশ মন্ত্রী, তিনি পরিষ্কারভাবে বিভিন্ন জায়গায় বলে আসছেন যে ভারত থেকে যদি পুশ ইন করা হয় রোহিঙ্গাদের, তাহলে তারাও কিন্তু ব্যবস্থা নেবেন। এটার পরই ভারতের দিল্লির তরফ থেকে একেবারে অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে রণধীর জয়সওয়াল তিনি পরিষ্কারভাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়ে দিলেন যে এখানে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে, পুশ ব্যাক যেটা আমরা করব সেখানে বাংলাদেশের সমর্থন প্রয়োজন, করলে ভালো। তার মানে পশ্চিমবঙ্গের জয়ের পর ওপার বাংলার বাংলাদেশ থেকে শুরু করে এইদিকে পাকিস্তান পর্যন্ত এরা চিন্তায় পড়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা পর্যন্ত চিন্তায় পড়ে গিয়েছে যে আমরা আমাদের টুল কিট গুলো ব্যবহার করতে পারবো না। জর্জ সোরসের যে হাতগুলো ছিল, যেগুলো দিয়ে মানে এক একটা রাজনৈতিক নেতৃত্বদের নাচান এরা ভারতবর্ষের, এই ইন্ডিজোটের প্রতিনিধিদের নাচা, তার একটা মণিমুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় খসে গেল রাজনীতির আঙিনা থেকে। সেই দুঃখে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে নরেন্দ্র মোদীকে বলেছেন কনগ্রাচুলেশন, না হলে একটা রাজ্যে কে আসলো গেল তাতে কি এসে যায় আমেরিকার মতো একটা এত শক্তিধর দেশের। তারা মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াতে নরেন্দ্র মোদীকে ওই দুঃখ মানে কি বলবো, মানে বুকে পাথর চেপে কনগ্রাচুলেশন জানিয়েছেন। আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। এইখানে আমি আপনাদের সামনে যেটা দেখাবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন। বিজেপি এই যে প্রথমে যে নরম মনোভাব দেখানোর তারা চেষ্টা করছিল, এইটা কিন্তু বিজেপির ইমেজ নয়। বিজেপিকে বুঝতে হবে, বিজেপির ইমেজ কিন্তু আমাদের পথ দেখিয়ে যাওয়া অমিত শাহ,
বিজেপির ইমেজ কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিংবা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আমি আর কয়েক ঘন্টার হয়তো অপেক্ষা, শনিবার দিন জানতে পারবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। কিন্তু সে যেই হোক, তাদের ইমেজ যদি এইরকম কড়া যদি ইমেজ না করতে পারেন, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় টুল কিট যারা রয়েছেন পশ্চিমবঙ্গে, তারা কিন্তু বেশ উৎসাহিতই হয়ে থাকবেন। তাই কোনো অংশে এই সমাজ বিরোধীদের যদি কোথাও গিয়ে এদেরকে মনে করেন গোবেচারা ভাবেন, যদি মনে করেন যে এদের আরো একটা সুযোগ দেবেন, তাহলে আপনাদের কি হবে জানি না, কিন্তু এই রকম আপনাদের আত্মসহায়ক থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাণ ঝরে যাওয়ার আশঙ্কা থাকবে। তাই কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে মাত্র 80টা আসন রয়েছে বলে ছোট করে দেখছেন এমনটা ভাববেন না। এদের অস্তিত্বটাই পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমার বক্তব্য, আপনারা লিখে জানাবেন যে আপনারা আমার সঙ্গে সহমত কিনা, এবং রাজি থাকলে যারা নতুন আসছেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের বক্তব্যগুলো সবার কানে পৌঁছে দিতে হবে আপনাদেরকে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন কিন্তু তিনি চেয়ার ছাড়েননি, এবং তার যারা অনুগামীরা তারা বিশ্বাস করছেন যে তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে আসনে যেই বসুক না কেন। আপনারা ভাববেন না যে এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে সাম্রাজ্যটা গড়ে তুলেছিলেন, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের ইঙ্গিত দিতেন, 1 মিনিটে তোমাদেরকে আমি যা কিছু করতে পারবো আমি আর বলছি না, সেইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে যদি ভাবেন তাহলে ভুল করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এখনো সেগুলো ইউটিলাইজ করতে পারেন। সেই কারণেই পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসতে চলেছেন তাকে একটা ডেমো দেখিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে সব থেকে ক্ষমতাশীল এই মুহূর্তে ব্যক্তি হতে চলেছেন শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে। তার একেবারেই সব থেকে কাছের ব্যক্তি আত্মসহায়ককে গুলি করে তাকে বুঝিয়ে দেওয়া হলো। সেই কারণে এই রাজনৈতিক দলটিকে যারা হালকাভাবে বলছেন যে ঠিক আছে, এদেরকে দুষ্কৃতীদেরও দুবার সুযোগ দেওয়া উচিত। দেখুন, এই আপনাদের মতো ভুল যদি নির্বাচন কমিশনও করতো, তাহলে এবারেও আপনাদের এই তৃণমূল কংগ্রেস 207 পেত আর আপনারা 80টা পেতেন। এই জনসমর্থনটা ভোট বাক্সে বন্দী হতো না যদি আপনাদের মতো করে যে মনোভাব দেখাতে শুরু করেছেন প্রথম দিন থেকেই, সেটা যদি নির্বাচন কমিশন দেখাতো, আপনারা ক্ষমতাতেই আসতে পারতেন না। তাই প্রথমেই ভুল রাস্তা নেবেন না। ডেফিনেটলি সাধারণ মানুষ, আপনারাও ভদ্র সমাজের মানুষ, বিজেপি নেতারা নেতৃত্বরা কোনো অসামাজিক জায়গা থেকে তো আর উঠে আসেনি অন্যান্য রাজনৈতিক দলের মতো করে। তো সেই কারণে কঠিন পদক্ষেপ নেওয়া হয়তো প্রথমেই তাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। কিন্তু আমি বলছি অপেক্ষা করুন একটু। অমিত শাহ ঢুকে গেছেন, প্রধানমন্ত্রী ঢুকছেন, কঠোর থেকে কঠোর পরিকল্পনা করা হবে। যারা এখনো পর্যন্ত ডিনায়াল মোডে রয়েছেন যে না আমরা বিজেপির কে মানছি না, তাদের পরিণতি কি পরিমাণে করুণ হবে সেটা দেখবেন। যারা যত তাড়াতাড়ি মেনে নেবেন তাদের জন্য ততটা মঙ্গল, তত তাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা যত দেরি করছেন, যারা ভাবছেন এখনো আপনারা কিছু পাওনা গন্ডা গুছিয়ে নিতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বাঁচিয়ে দিতে পারে, তাদের কিন্তু ভয়াবহ পরিণতি হতে চলেছে। সেই তথ্যগুলো আমাদের কাছে রয়েছে বলেই আপনাদের সামনে শেয়ার করছি। দয়া করে একটা রাষ্ট্রবাদী দল যখন ক্ষমতায় চলে এসেছে তার বিরুদ্ধে পাঙ্গা নেবেন না। আপনাদের থেকে অনেক বড় মস্তান উত্তরপ্রদেশে ছিল, অনেক অনেক বড় মস্তান, অনেক পশ্চিমবঙ্গে এরকম মস্তান পাওয়া যায় না, উত্তরপ্রদেশে যে সমস্ত মস্তান ছিল। আর সেই কারণে উত্তরপ্রদেশে অজয় পল শর্মারা তৈরি হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গের পুলিশরা জাস্ট রেডি। কয়েকদিন আগেও ভবানীপুরের একজন ওসি পোস্ট করে দেখিয়ে দিয়েছিলেন অজয় পাল শর্মারাও পশ্চিমবঙ্গের রেডি। শুধুমাত্র শপথ গ্রহণের টাইম দিন, তারপরে আপনাদের কিন্তু যদি না শুধরে যান তাহলে মুশকিল রয়েছে। তাই আশা করব একটা শান্তিপূর্ণ রাজ্যকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করার করবেন। যে সমস্ত বদ অভ্যাসগুলো রেখে দিয়েছিলেন এতদিন, পরিবর্তন হয়ে যান। মানুষ ভুল করে, মানুষই থেকে শেখে, সেখান থেকে পরিবর্তন হয়ে যান। এইটুকু দাবি রেখে আজকে আপনাদের সামনে পর্বটা শেষ করছি। আপনাদের প্রত্যেককে অনুরোধ, কন্ট্রিবিউট করুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইবটা করুন। যারা করছেন না, হয়তো খবর শুনছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইবের বাটনটা বিনা পয়সায় প্রেস করে দিন। এখনকার মতো এখানে।